প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাস অনুসারে। তো সেখানে আমাদের 2021 বলো আর 22 বলো, যেহেতু আমাদের সাবজেক্ট একটাই, তাই আমাদের আলোচনা সব ইয়ারের জন্য একই রকম, অর্থাৎ যারা 22 সালে পরীক্ষা দেবে তাদের, আবার যারা 21 সালে পরীক্ষা দেবে তাদের নিয়ে আমাদের আলোচনাটা একই রকম। তো আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো দ্বিতীয় অধ্যায়ে আমাদের অনেক কিছু জানার আছে। তার মধ্য থেকে আজ আমরা জানব, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশনের ধারণা, আর হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। এই দুটো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো প্রথমে জানব ডেটা কমিউনিকেশন নিয়ে। আমরা সবাই জানি কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ। তাহলে কমিউনিকেশন অর্থটি হলো যোগাযোগ। তো কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করাই হলো যোগাযোগ। কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটার আদান প্রদান করাকে আমরা কি বললাম? আমরা বললাম যোগাযোগ বা কমিউনিকেশন। দেখো, এটাকে যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, বা একজনের কাছ থেকে অন্যজনের কাছে বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। তাহলে এখানে কি ব্যবহৃত হচ্ছে? প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বাইনারি পদ্ধতিতে যাওয়ার জন্যই ব্যবহৃত হবে প্রযুক্তি। তাহলে ডেটাগুলো কীভাবে স্থানান্তরিত হতে পারে? যে একজনের থেকে অন্যজনের কাছে যেতে পারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যেতে পারে, আবার এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো এই যাওয়ার জন্য যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলোকেই আমরা কি বলছি? কমিউনিকেশন বা যোগাযোগ। তো ডেটা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন ডিভাইসগুলো অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হতে হবে। তাহলে এখানে আমি একটু আগেই বলছি যে এটা হচ্ছে কি প্রযুক্তিগত দিকটাকে বলা হচ্ছে। প্রযুক্তি বলতে কেমন বোঝানো হচ্ছে? যেমন মোবাইল বা কম্পিউটার। আমরা কি করি? কম্পিউটার, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর করে থাকি। বা আমরা দেখো এখন ওই বিভিন্ন ধরনের তথ্য আমরা কম্পিউটারের মাধ্যমে পাচ্ছি। তাহলে কি হচ্ছে? আমরা এই ডেটাগুলো গ্রহণ করছি, আবার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হলে আমরা দিচ্ছি। আবার মোবাইলের মাধ্যমে দেখো আমরা কথা বলছি, এটাও এক ধরনের ডেটা ট্রান্সফার। তো আমরা কি করছি? এগুলো বাইনারি পদ্ধতি আমরা ব্যবহার করছি। তো সেইভাবে আমরা বলতে পারি যে এই যদি কমিউনিকেশন সিস্টেম সঠিকভাবে হতে হয় তাহলে সেখানে কি হতে হবে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে অবশ্যই সেই যোগাযোগ প্রযুক্তি গঠিত হতে হবে। এখন প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। তাহলে ডেটা কমিউনিকেশন অর্থাৎ একটা ডেটা যোগাযোগের যে মাধ্যম, এই যোগাযোগটাকে যদি সঠিকভাবে হতে হয় তাহলে তিনটি বৈশিষ্ট্য অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তো সেই বৈশিষ্ট্যগুলো কি? দেখো, প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ডেলিভারি। তো ডেলিভারিটা কেমন? সিস্টেমকে অবশ্যই ঠিক ডেটা ডেলিভারি করতে হবে। তাহলে যে সিস্টেমে তুমি ডেটা ট্রান্সফার করো না কেন, সেই সিস্টেমটাকে এমন হতে হবে যে অন্য প্রান্তে যে তুমি ডেটা পাঠাচ্ছ, তুমি একজন ব্যক্তি যে ডেটা অন্য প্রান্তে পাঠাচ্ছ, তাহলে সেই ডেটাটা যাতে ওই মাধ্যমটা সঠিকভাবে ওই প্রান্তে পৌঁছায় দিতে পারে সে বিষয়ে অবশ্যই নিশ্চিত হতে হবে। দ্বিতীয়টা আছে অ্যাকুরেসি। সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। তাহলে আগেরটা হচ্ছে কি, ওই প্রান্তে আছে এটা যে যাচ্ছে সেটা সঠিক হতে হবে, এইবার সঠিক পদ্ধতিতে যাতে ডেটাটা যায় সেদিকেও নিশ্চিত হতে হবে। তৃতীয়টা আছে
টাইমলিনেস। সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হবে, তাহলে ডেটাটা যাতে সঠিক সময় নিয়ে পৌঁছায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে একটা কমিউনিকেশান বা একটা বিষয়ের যোগাযোগ যদি সঠিকভাবে হতে হয় তাহলে এই তিনটা পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে, তবে ডেটা কমিউনিকেশান সঠিকভাবে হবে। তাহলে আমরা এটুকু থেকে জানলাম কি ডেটা কমিউনিকেশান কাকে বলে। তাহলে ডেটা কমিউনিকেশান কাকে বলছে, যে এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা একজনের কাছ থেকে অন্যজনে ডেটা স্থানান্তরের যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাকে আমরা বললাম ডেটা কমিউনিকেশান। আরও পাশাপাশি জানলাম কি যে প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশান সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। তাহলে তিনটা বৈশিষ্ট্য যদি থাকে সঠিক হয় তাহলে কি হবে, ডেটা কমিউনিকেশান পদ্ধতিটা সঠিক হবে। আর সেই তিনটা হচ্ছে কি, একটা হচ্ছে ডেলিভারি, আর একটা হচ্ছে অ্যাকুরেসি, আর একটা হচ্ছে টাইমলিনেস। এই তিনটা পদ্ধতির উপর নির্ভর করে ডেটা কমিউনিকেশান করতে হবে। তো আমরা এখন জানব ডেটা কমিউনিকেশান সিস্টেম। সিস্টেমটা কি, যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য, অডিও, ভিডিও আদান প্রদান করা হয় তাকে কমিউনিকেশান সিস্টেম বলে। আমরা একটু আগে জানছিলাম কমিউনিকেশান কাকে বলে, আর এবার জানছি আমরা কমিউনিকেশান সিস্টেম কাকে বলে। ওটা যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য, অডিও, ভিডিও আদান প্রদান করা হয় তাকে কমিউনিকেশান সিস্টেম বলে। আমরা আরেকটু সহজ করে বলি যে দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে বলা হয় কমিউনিকেশান সিস্টেম। তাহলে কমিউনিকেশান হতে হলে দুটো পক্ষ অবশ্যই থাকতে হবে। তো সেই দুটো পক্ষের মধ্যে যখন তথ্যের আদান প্রদান করা হচ্ছে এবং সেটা যে সিস্টেমে ব্যবহার করা হচ্ছে সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে কমিউনিকেশান সিস্টেম। অর্থাৎ কমিউনিকেশানের জন্য যে সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যোগাযোগ, আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করব, কিন্তু এই যোগাযোগের জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে সেটাকেই বলছি কমিউনিকেশান সিস্টেম। আর কমিউনিকেশান সিস্টেমের সাধারণত তিনটি অংশ থাকে। একটাকে বলা হচ্ছে সোর্স সিস্টেম, আরেকটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, আরেকটা হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম। তাহলে আমরা কি জানলাম, যে কমিউনিকেশান সিস্টেমের সাধারণত তিনটি অংশ থাকবে। অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা পৌঁছাবে, এই পৌঁছানো যে প্রক্রিয়া বা যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা কয়টা অংশে ভাগ করলাম, তিনটা অংশে। প্রথমটাকে বলছি সোর্স সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, আর তৃতীয়টা হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম। তো সোর্স সিস্টেম কাকে বলছে, যে ডেটা পাঠাতে হবে তা উৎস থেকে তৈরি করা হয়। উৎসগুলো হচ্ছে কি, কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। তাহলে যে ডেটাগুলো আমরা পাঠাবো সেগুলো যে কোনো একটা উৎস থেকে তৈরি করতে হচ্ছে। সেই উৎসগুলো কেমন হতে পারে, সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে টেলিফোন ইত্যাদি ইত্যাদি। এরপর আছে ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেম প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরকের কাছে পৌঁছে দেওয়া। তাহলে কি বুঝলাম আমরা, যে প্রেরকের কাজটা হচ্ছে কি, যে তথ্যগুলোকে কি করবে, সে ডেটাকে বা তথ্যকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছে দিবে। কিন্তু এই ট্রান্সমিশন কোন ট্রান্সমিশন, অর্থাৎ এই পৌঁছে দেওয়ার যে পদ্ধতি বা যে ট্রান্সমিশন পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি মডেম। দেখো, আমরা যখন ইন্টারনেটে ডেটা ট্রান্সফার করি তখন আমরা মডেম ইউজ করি।
তো ডেটা কি হচ্ছে, এক প্রান্ত থেকে দেখা গেল আমি আজকে এখান থেকে বসে একটা তথ্য পাঠাবো কোথায়, হয়তো শিক্ষা মন্ত্রণালয়ে একটা ডেটা চেয়ে পাঠাইছে অনলাইনে, আমরা অনলাইনে ডেটাটাকে ট্রান্সফার করব। তো একটা কম্পিউটার নিয়ে বসলেই শুধুমাত্র আমরা ডেটা ট্রান্সফার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা মডেমের সাহায্য নিতে হবে। আমরা কম্পিউটারে সাধারণত যে ডেটাগুলো ইনপুট দেই সেগুলো হচ্ছে ডিজিটাল ডেটা। আমরা সাধারণভাবে যে লেখালেখির কাজগুলো করি সেগুলোকে বলা হয় ডিজিটাল ডেটা। এখন ডিজিটাল ডেটা সাধারণত কি করতে পারে না, ডিজিটাল ডেটা যেতে পারে না, অর্থাৎ ট্রান্সফার হতে পারে না। একে কী করতে হয়, অ্যানালগ সিগনালে রূপান্তর করতে হয়। মডেমের কাজ হচ্ছে কি, মডেমের কাজ হচ্ছে যে আমরা যে ডেটাগুলোকে ট্রান্সফার করব, দেখা যাচ্ছে ঢাকায় ট্রান্সফার করব বা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো, সেই ডেটাগুলোকে মডেম কী করে, অ্যানালগ সিগনালে রূপান্তর করে। অ্যানালগ সিগনালে রূপান্তরিত হয়ে চলে যায় কোথায়, ধরো শিক্ষা মন্ত্রণালয়ে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। সেখানে কি হয়, আরেকটা মডেম থাকে, যে মডেমের কাজ হচ্ছে এই অ্যানালগ সংকেতকে আবারও ডিজিটাল সংকেতে রূপান্তর করার পর তাদের কম্পিউটারে ইনপুট করা। তাহলে আমরা কি করছি, যে ট্রান্সমিশন সিস্টেমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছি, কিন্তু তার জন্য কী প্রয়োজন হচ্ছে, আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে। যে মাধ্যমটায় আমরা কী করছি, আমাদের ডিজিটাল সংকেতকে কী করছে, অ্যানালগ সংকেতে রূপান্তর করছে। আরেকটা আছে ডেস্টিনেশন সিস্টেম। গন্তব্য বা গ্রাহক ডিভাইস রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে, যেমন কম্পিউটার। তাহলে কম্পিউটারকে আমরা দেখো কোথায় পেলাম, সোর্স সিস্টেম হিসাবেও পাচ্ছি, আবার ডেস্টিনেশন সিস্টেম হিসাবেও পাচ্ছি। অর্থাৎ পাঠাচ্ছে একজন কম্পিউটার, আবার গ্রহণ করছে আরেকজন কম্পিউটার। তাই একটাকে বলা হচ্ছে প্রেরক, আর একটাকে বলা হচ্ছে গ্রাহক। অর্থাৎ গন্তব্যে যে আছে সে হচ্ছে গ্রাহক। তাহলে গন্তব্যে যে আছে সেই গ্রাহক কম্পিউটার কী করবে, রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল যে ডেটা সেটাকে সে গ্রহণ করবে। তাহলে আমরা জানলাম কমিউনিকেশন সিস্টেমে সাধারণত যে তিনটি অংশ আছে সেই তিনটি অংশকে জানলাম। দেখো এটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় কিভাবে, সোর্স সিস্টেম থেকে যাচ্ছে কোথায়, যাচ্ছে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমে। ট্রান্সমিশন সিস্টেম, তারপরে যাচ্ছে ডেস্টিনেশন সিস্টেমে। তাহলে দেখো আমাদের এখানে যে তিনটি অংশে যাচ্ছে, আমাদের কমিউনিকেশন সিস্টেমকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করছি, তিনটি অংশে ভাগ করছি। এই তিনটি অংশ হচ্ছে কি, সোর্স সিস্টেম থেকে যাচ্ছে ট্রান্সমিশন সিস্টেমে, তারপরে যাচ্ছে কোথায়, ডেস্টিনেশন সিস্টেমে। তো জানলাম আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে। এবার জানবো আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে। অর্থাৎ আমাদের যে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে সিস্টেম বা যে প্রক্রিয়া বা যার মাধ্যমে যাচ্ছে, এটার বিভিন্ন ধরনের কী আছে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে। যেমন বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম কেমন, শরীরের বিভিন্ন অংশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম। শরীরের বিভিন্ন অংশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে, শরীরের বিভিন্ন মধ্যকার বা যেমন আমাদের কি আছে, মস্তিষ্ক আছে, শ্বাসতন্ত্র আছে, কান আছে, হাত আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে। তো এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যখন যোগাযোগ রক্ষা করি তখন সেটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম।
আর আছে কি আমাদের গ্রাফিক কমিউনিকেশন সিস্টেম। গ্রাফিক কমিউনিকেশন সিস্টেমে কি হয়ে থাকে, ছবি ও চিহ্নের মাধ্যমে ভিজুয়ালি ডেটা আদান প্রদান করা হয়ে থাকে। তাহলে এটাতে ছবি ও চিহ্নের মাধ্যমে ভিজুয়ালি বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান করা হয়ে থাকে। কোনটা এটা? গ্রাফিক কমিউনিকেশন সিস্টেম। আছে টেলিযোগাযোগ কমিউনিকেশন সিস্টেম। দূরে যোগাযোগের জন্য আমরা সাধারণত কী করি, আগে কি ব্যবহার করা হতো? টেলিফোন ব্যবহার করা হতো। তো এখন দেখো দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য টেলিফোন ব্যবহারের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয়, তাকে টেলিযোগাযোগ ব্যবস্থা বলা হয়ে থাকে। যেমন মোবাইল, আমরা মোবাইলের মাধ্যমে কি করছি, এটাও একটা টেলিযোগাযোগ ব্যবস্থা। মোবাইলের মাধ্যমে আমরা উভয় প্রান্তে যে মানুষ যারা, তারা সবাই কথা বলতে পারছি এবং একই সাথে কথা বলা যাচ্ছে। ইলেকট্রনিক কমিউনিকেশান, আমাদের সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশান। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় বা যে যোগাযোগ গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা যে যোগাযোগ রক্ষা করছি বা যে যোগাযোগ প্রতিষ্ঠা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশান সিস্টেম। যেমন রেডিও, টেলিভিশন, ফাইবার অপটিক্স, ফ্যাক্স, স্যাটেলাইট ইত্যাদি। তো ইত্যাদি এই সমস্ত মধ্যে কী হচ্ছে, যেমন রেডিও, টেলিভিশন বা তোমার স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চ্যানেলগুলো দেখছি। তো এগুলো কী হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্যের, এখানে দেখা যাচ্ছে আমরা রেডিও বা টেলিভিশনের মাধ্যমে আমরা তথ্যগুলোকে দেখতে পারি, আমরা পাই সেখান থেকে, কিন্তু আমরা এখানে কোনো কিছু দিতে পারি না। আমরা বিভিন্ন ধরনের খবর শুনে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। তো এই তথ্যের আদান প্রদান এখানে সে কী হচ্ছে, আমরা শুধুমাত্র গ্রহণ করছি কিন্তু কিছু দিতে পারছি না। তো এটাও একটা কমিউনিকেশান সিস্টেম। তাহলে জানলাম আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশান সিস্টেম। আমাদের এই সংক্রান্ত আর একটু আলোচনা আছে, আমরা সেটুকু এখানে শেষ করে রাখি। সেটা হচ্ছে এই যে যোগাযোগ প্রক্রিয়া সিস্টেম, অর্থাৎ কমিউনিকেশান যে সিস্টেম, এই কমিউনিকেশান সিস্টেমের জন্য, অর্থাৎ আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সফার করব। এখন ট্রান্সফার করার জন্য আমার কিছু উপাদানের প্রয়োজন আছে। শুধুমাত্র একটা কম্পিউটার নিয়ে বসে থাকলেই তো আমি ডেটা পাঠাতে পারবো না, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো না। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা স্থানান্তরের জন্য আমাকে কি করতে হবে, কতগুলো যন্ত্রপাতির সাহায্য নিতে হবে, যেগুলোকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশান সিস্টেমের উপাদান। এই উপাদানগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে উৎস। উৎস কাকে বলছে, যে ডিভাইসে ডেটা পাঠানো হয় তাকে বলা হয় উৎস। তাহলে যে ডিভাইস থেকে আমরা ডেটা পাঠাচ্ছি সেটাকে বলছি উৎস। যেমন কম্পিউটার, আমি কি বললাম যে আমরা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার করব, তাহলে এটাই হচ্ছে উৎস কম্পিউটার। তাহলে এটা হচ্ছে উৎস। এরপরে আসে প্রেরক। উৎস থেকে প্রেরকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, উৎস থেকে প্রেরকের কাছে যে পাঠাচ্ছে সে প্রেরক, আর যে গ্রহণ করছে সে হচ্ছে প্রাপক। তাহলে আমরা প্রাপক যে গ্রহণ করবে, তো এই আমরা যে প্রাপকের কাছে পাঠাবো এর জন্য আমাদের আরেকটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মডেম। যেমন উৎস থেকে ডেটা সরাসরি পাঠানো যায় না, আমরা উৎস থেকে ডেটাকে সরাসরি পাঠাই দিতে পারি না, এর জন্য কি প্রয়োজন হয়, একটা মাধ্যমের প্রয়োজন হয়। আর সেই মাধ্যম হিসেবে আমরা কোনটাকে বলতে পারি, মডেমটাকে বলতে পারি। এরপরে আছে আমাদের মাধ্যম, যার মাধ্যমে ডেটা সমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, তাকে বলছে মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম হিসেবে কেবল, পাবলিক টেলিফোন, তারপরে আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদিকে বলা যায়। তাহলে জানলাম আমরা তিনটা, কি কি জানলাম, উৎস জানলাম, প্রেরক জানলাম, আর জানলাম মাধ্যম। তৃতীয়ত আমাদের আছে গ্রাহক বা প্রাপক।
যে যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। তাহলে যে গ্রহণ করছে সে হচ্ছে প্রাপক। এখন গ্রহণ করছে কে? দেখো, এ প্রান্তে একটা মডেম থাকে, আবার ও প্রান্তেও আরেকটা মডেম থাকে। তাহলে এই যে আমরা বললাম যে প্রেরক হচ্ছে কে? প্রেরক একটা মডেম, উৎস থেকে প্রাপকের কাছে ডেটা যে পৌঁছে দিচ্ছে সে হচ্ছে প্রেরক। তাহলে এটাও একটা মডেম। আবার প্রাপককে যে মডেমটা, অর্থাৎ আমাদের প্রথম মডেমটা কি করছে? প্রেরক কম্পিউটার থেকে যেটাকে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলছি প্রেরক হিসাবে মডেমকে ধরছি, ওই মডেমটা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করছে। আর যখন গ্রহণ করছে যে কম্পিউটারটা, সেটাকে আমরা কি বললাম? প্রাপক। ওইখানকার যে মডেমটা আছে সেই মডেমটার কাজ হচ্ছে কি? ওই মডেমটা হচ্ছে প্রাপক মডেম। ওর কাজ হচ্ছে কি? এই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করা। আর আছে আমাদের গন্তব্য। উৎস হতে যে কম্পিউটারের উদ্দেশ্যে ডেটা পাঠানো হয় তাকে বলা হয় গন্তব্য। যেমন এখানে কি ব্যবহৃত হয়? এখানে আরেকটা কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম কম্পিউটার সিস্টেমের 5টি উপাদান। তো 5টি কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত 5টি উপাদান কী কী জানলাম? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তো আজ আমরা এ পর্যন্ত আলোচনা শেষ করছি। পরবর্তী দিনে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী এগিয়ে যাব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।